দেখো আমরা আগের দিন যে ক্লাসটা আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। এই পর্যন্ত আমাদের ক্লাসটা হয়েছিল। তো আমরা এখান থেকে স্টার্ট করব। আমি তার আগে ব্রিফলি আরেকবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট অফ ভেক্টরস এর ডেফিনিশনটা বলে দিচ্ছি। তাহলে দেখো এস এনি সাবসেট অফ ভি, যেখানে ভিটা কি ছিল আমাদের না ভেক্টর স্পেস ছিল। V is a vector space over the field F. F মানে আমি বলেছিলাম তোমরা সবসময় মনে মনে সেট অফ অল রিয়েল নাম্বারস ধরে চলো। তাহলে S টাকে আমরা কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছিলাম না এভরি রিলেশন অফ দ্য ফর্ম C1 alpha 1 plus C2 alpha 2 dot dot দিয়ে Cn alpha n equal to theta, যেখানে থিটাটা ছিল হচ্ছে নাল ভেক্টর, where Ci এগুলো কার থেকে নেওয়া হয়েছিল F থেকে, মানে এগুলো সবকটা আপাতত ধরে রাখো রিয়েল নাম্বার। যদি এই ফর্মে যে কোনো রিলেশন তৈরি করো তার মধ্যে আমি যদি দেখি যে এদের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান অফ Cj অ্যাটলিস্ট ওয়ান অফ Cj নট ইকুয়াল টু 0, এই C1 C2 Cn এদের মধ্যে যে কোনো একজন যদি নন জিরো হয় তাহলেই আমরা এসটাকে কি বলবো না এসটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি আমরা দেখি এভরি রিলেশন অফ দ্যাট ফর্ম ইমপ্লাই করছে C1 equal to C2 dot dot equal to Cn সবাই জিরো এবং জিরো ছাড়া অন্য কোনো সলিউশন নেই, তখন আমরা এটাকে বলবো গিয়ে কি না এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যে কোনো একজন কনস্ট্যান্ট যদি নন জিরো থাকে তখন তাকে আমরা বলছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি সবাই জিরো হয়ে যায় এবং জিরো ছাড়া অন্য কোনো সলিউশন পাচ্ছ না তখন তাকে আমরা বলেছিলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার দেখো সবথেকে আগে যে থিওরামটা আসছে, ছোটখাটো কিছু থিওরাম আছে, এই থিওরাম গুলো আমি একটু আলোচনা করি না। সবথেকে আগে এটা বলছি না এনি সুপারসেট অফ আ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইজ অলসো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কি বলতে চাইলাম না এস মনে করো একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, আলফা 1 আলফা 2 আলফা n রয়েছে মনে করো না, এটা কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার টি আরেকটা সেট নিয়েছো, তার মধ্যে এস এর সবকটা এলিমেন্ট আছে তাছাড়া আরো এলিমেন্ট রয়েছে, সে আমি एग्जांपल হিসেবে একটা এলিমেন্ট বেশি নিই, তাহলে বলতে পারবো যে টিটা কি সুপারসেট অফ এস, বা উল্টো হবে এস ইজ দ্য সাবসেট অফ টি, দ্যাট টি ইজ দ্য সুপারসেট অফ এস। তাহলে এই ক্ষেত্রে আমরা এস টা বলা আছে গিয়ে কি না এস বলা আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তোমায় কি দেখাতে হবে, তোমায় দেখাতে হবে টিটা কি হবে না টিটা হবে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এস বলা আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তার মানে আমরা যদি এরকম একটা রিলেশন তৈরি করি যে C1 alpha 1 plus C2 alpha 2 dot dot plus Cn alpha n equal to theta, মানে নাল ভেক্টর, তাহলে C1 C2 Cn এদের মধ্যে কোনো একটা Ci কি হবে না নন জিরো হবে। তো আমি ধরে নিচ্ছি let Cj not equal to 0, এই C1 C2 করতে করতে Cj আলফা যে টার্মটা আসছে, তাহলে আলফা যে কোএফিশিয়েন্ট Cj টা ধরে নিচ্ছি গিয়ে কি না নট ইকুয়াল টু 0। এবারে তুমি দেখো যে আরেকটা রিলেশন আমি চিন্তা ভাবনা করছি, সেটা এরকম না C1 alpha 1 plus C2 alpha 2 dot dot দিয়ে plus Cj alpha j plus dot dot দিয়ে plus Cn alpha n plus 0 into beta, এটা কত হবে? এখান থেকে এত অবধি কত ছিল না এটা যা ছিল আগে অলরেডি পেয়ে গেছি, এটার ভ্যালু ছিল থিটা, তাহলে এটার ভ্যালু হয়ে গেল থিটা প্লাস এটাও কত থিটা, তাহলে থিটা প্লাস থিটা মানে নাল ভেক্টর প্লাস নাল ভেক্টর, কত পাচ্ছ নাল ভেক্টর। তাহলে এবার এই যে রিলেশনটার দিকে তাকিয়ে তুমি দেখো কি দেখতে পাচ্ছ না আমরা টি এর একটা লিনিয়ার কম্বিনেশন নিয়েছি টি সেটের, সেখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ে কি না অ্যাটলিস্ট একজন কোএফিশিয়েন্ট Cj সেটা কি হয়ে থাকছে না Cj টা নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কারণ আমি এটা অলরেডি আগে ধরে নিয়েছি। তার মানে কি দেখতে পাচ্ছি এটা এই যে রিলেশনটা তৈরি করছো কার দিকে তাকিয়ে টি সেটের দিকে তাকিয়ে, তাই টি সেটের দিকে তাকিয়ে যখন এরকম একটা রিলেশন তৈরি করছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি একটা কোএফিশিয়েন্ট হচ্ছে নন জিরো, তার মানে এটা কি হয়ে যাচ্ছে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো দ্যাট মিন্স যদি আজকে S যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় S এর সুপারসেট বিটাও কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে।
তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট থিওরাম। এরপরে দেখো পরের থিওরামটা আমি আলোচনা করছি না, এনি সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম না, এনি সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এস ধরে নাও আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n, এস হচ্ছে একটা সেট, টি হচ্ছে কি না সাবসেট অফ এস। এস বলা আছে কি না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তোমার দেখাতে হবে টিটা কি হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ধরে নাও টিটা আমরা ভুলটা ধরে করছি, দ্যাট মিন্স let if possible t is not linearly independent. If possible let t is not linearly independent. ভুলটা করলাম, that is তার মানে কি হবে t is linearly dependent. independent না হলে dependent না, টিটা linearly dependent। আচ্ছা উল্টো করে চিন্তা করে দেখো তো, আমরা একটু আগে যে থিওরামটার কথা বলছি আমরা কি বলেছিলাম না any superset of linearly dependent set is linearly dependent। এই থিওরামটা আমরা কিন্তু একটু আগেই পড়েছি। এবার তাকিয়ে দেখো, আমরা বলতে পারি এই দিকটা তাকিয়ে এসটা কি টি এর সুপারসেট, স্বাভাবিক টিটা অলরেডি কি হয়ে গেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে হিয়ার টি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এস ইজ superset of t, therefore s is linearly dependent। তাহলে s টাও linearly dependent হওয়ার কথা, কিন্তু আমার কাছে বলা আছে s টা কি linearly independent। তার মানে আমাদের অ্যাজাম্পশনটা ভুল হয়েছে, মানে আমরা এটা ধরেছিলাম if possible let t is not linearly dependent, এটা ভুল ধরেছিলাম বলেই আমি ভুল জিনিসটা পেয়েছি, s is linearly dependent, কিন্তু given কি আছে s is linearly independent। তাহলে একটা কন্ট্রাডিকশন আসছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসছে, কারণ আমরা ধরেছিলাম t is not linearly independent। তাহলে ঠিকটা কি হবে, that is t is linearly independent। বোঝা গেছে? তাহলে আগের থিওরামটা কাজে লাগিয়ে আমরা কিন্তু এই থিওরামটা করছি। তাহলে এই দুটো থিওরাম জাস্ট তোমরা মাথায় রাখো। যে প্রথম থিওরামটা কি বললাম না, আজকে any set বা any superset of linearly dependent set is linearly dependent। আরেকটা কি বললাম না, any subset of linearly independent set is linearly independent। ক্লিয়ার? বেশ, এবারে এটা আসছে দেখো, আমি থিওরামটা মুখে পড়ছি আর লিখছি না ডিটেইলস। কি বলেছেন না, the set of vector s alpha 1 alpha 2 alpha n in a vector space V over the field F is linearly dependent। তাহলে আলফা n s হচ্ছে একটা সাবসেট অফ V, যেখানে V টা ভেক্টর স্পেস ছিল ওভার দ্য ফিল্ড F। s বলা আছে কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কি বলেছে, কি দেখাতে হবে, then show that at least one of the vector of the set of the set S can be expressed as a linear combination of the remaining others। তাহলে কি বলতে চাইলো না, s টা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়
তাহলে এস এর মধ্যে যে যতগুলো ভেক্টর রয়েছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে অন্য ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তার মানে আমরা এদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে অন্য ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারবো, এটাই আমাকে দেখাতে হবে। তাহলে প্রথমে যেটা বলা আছে এস হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে আমরা কি তাহলে আমরা C1 C2 ডট ডট Cn বিলংস টু F খুঁজে পাবো, যেখানে সবাই জিরো হবে না, কোনো একদিন অ্যাটলিস্ট নন জিরো থাকবে, যার জন্য আমরা একটা এরকম রিলেশন পাচ্ছি। এরকম একটা রিলেশন পাচ্ছি, যেখানে অবশ্যই Cj আমি ধরে নিচ্ছি যে কি here Cj not equal to 0, অ্যাটলিস্ট একটা কনস্ট্যান্ট তো নন জিরো হতে হবে, আমি Cj টাকে ধরে নিচ্ছি not equal to 0। Cj ছাড়াও আরো অনেকেই থাকতে পারে নন জিরো, কারণ এটা ডিপেন্ডেন্ট বলে দিচ্ছে, তো আমি শুধু Cj টাকে ধরে নিচ্ছি নন জিরো। বেশ, এবার দেখো Cj যদি নন জিরো হয়, Cj টা কার মেম্বার না, Cj টা ফিল্ডের মেম্বার, তাহলে ফিল্ডের মেম্বার থাকলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স Cj ইনভার্স থাকবে, যেখানে Cj ইনভার্স ইনটু Cj ইকুয়াল টু কি হয় I বা ইউনিটি যেটাকে বলছি। তো এটা যদি ফিল্ড অফ রিয়েল নাম্বার হয় তাহলে ইউনিটিটা কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে এবার দেখো আমরা এটা লিখছি, এটাকে 1 করে দিলাম, ফ্রম 1 Cj আলফা j ভ্যালুটা বার করছি, তাহলে বাকিগুলোকে ওদিকে নিয়ে যাবো, মাইনাস C1 আলফা 1 মাইনাস C2 আলফা 2 ডট ডট দিয়ে মাইনাস Cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 মাইনাস Cj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট ডট দিয়ে মাইনাস Cn আলফা বার করলাম। দিস ইমপ্লাই, এবার দেখো Cj ইনভার্স দিয়ে দুদিকে গুণ করছে, মাইনাস Cj ইনভার্স C1 আলফা 1 প্লাস মাইনাস Cj ইনভার্স C2 আলফা 2 প্লাস ডট দিয়ে মাইনাস Cj ইনভার্স Cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 ডট দিয়ে লাস্ট টার্মটা লিখে নিচ্ছি একবারে, প্লাস মাইনাস Cj ইনভার্স ইনটু Cn আলফা, কিছুই না দুদিকে Cj ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি। তো Cj ইনভার্স এটা তো ভেক্টর স্পেসের প্রপার্টি, Cj ইনভার্স ইনটু Cj এক জায়গায় রাখতে পারি, এটা ভেক্টর স্পেসের ডেফিনিশন থেকে পাচ্ছি। আর এগুলোকে আমরা ধরে নিচ্ছি d1 d2 করে, তো ইকুয়াল টু প্রথমটাকে d1 ধরছি, তাহলে d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 করতে করতে আসবে dj মাইনাস 1 আলফা j মাইনাস 1 dj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট ডট দিয়ে লাস্ট টার্মটা আসবে dn আলফা n। আর Cj ইনভার্স Cj মানে কত 1 1 ইনটু আলফা j মানে কত আলফা j, তাহলে ফাইনালি যেটা আসছে আলফা j ইকুয়াল টু এটা। তাহলে তাকিয়ে দেখো তো আলফা j একটা ভেক্টর, ওটাকে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, কার কার না আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা j মাইনাস 1 আলফা j প্লাস 1 ডট ডট দিয়ে আলফা n। তার মানে আলফা j কে কার লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা j মাইনাস 1 আলফা n। তার মানে যে কোনো ভেক্টরকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। তো এটাই দেখাতে বলছিল যে at least one of the vector can be represented as linear combination of others। তাহলে এই থিওরামটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, আমি আবার বলছি না S বলা ছিল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কি বলছে না S এর মধ্যে যত ভেক্টর রয়েছে তাদের মধ্যে at least একজন ভেক্টরকে অন্যদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। তাহলে আমরা সেটাই দেখালাম যে তার একটা রিলেশন ধরে নিচ্ছি, তার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তার মানে at least one of the coefficient must be non-zero, তাহলে Cj non-zero ধরলাম, Cj ফিল্ডের মেম্বার, তাহলে Cj ইনভার্স এক্সিস্ট করবে, রিয়েল নাম্বার যদি ফিল্ড হয় তাহলে Cj ইনভার্স ইনটু Cj ইকুয়াল টু 1 বা ইউনিটি যেটা আসে। তো Cj আলফা j ইকুয়াল টু বাকি এলিমেন্ট গুলোকে ওদিকে নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে, দুদিকে Cj ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, করলে এখান থেকে আসছে আলফা j, আর এদিকে আসলো d1 আলফা 1 d2 আলফা 2 করতে করতে dn আলফা। তাহলে আমরা কি দেখতে পেলাম আলফা j মেম্বারটাকে বাকি এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে।
That is the truth. Clear? তাহলে এই থিওরামটাকে একটু মাথায় রাখো। এরপরে আমরা এটা স্টার্ট করব, সেটা হচ্ছে ডিলিশন থিওরাম। ডিলিশন থিওরাম ডিলিশন থিওরাম ডিলিশন থিওরাম ডিলিট কথা তোমরা প্রায় এখন ব্যবহার করো। ওই ডিলিট মানে যেটা জানতাম আমরা, যে কোনো একটা কিছু আমাকে অমিট করে দিচ্ছি, যেটাকে বাংলা আমরা বলছি মুছে দিচ্ছি। তো এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু প্রায় তাই। কি হচ্ছে না, মনে করো আমরা এই ডিলিশন থিওরাম যাওয়ার আগে আরেকবার যেটা আগের দিন পড়িয়েছিলাম সেই জিনিসটা বলে দিই। সেটা হচ্ছে লিনিয়ার স্প্যান পড়িয়েছিলাম। লিনিয়ার স্প্যানটা কিরকম ছিল আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি তোমার কাছে। না, আজকে ভি মনে করো হচ্ছে তোমার আর কিউ, মানে সেট অফ অল পয়েন্টস ইন 3 ডাইমেনশনাল স্পেস। আর কিউবটা ভেক্টর স্পেস ছিল ওভার দ্য ফিল্ড অফ রিয়েল ভ্যালু, সেটা আমরা আলোচনা করেছি। এবারে ভি এর একটা সাবসেট নিচ্ছি এস, সেটা কিরকম না 1 0 0 0 2 0 0 0 0 1 0 নিচ্ছি 0 0 1 1 1 1 এরকম একটা সাবসেট নিচ্ছি। এবার তাকিয়ে দেখো এল অফ এস। এল অফ এস আমরা কিভাবে ডিফাইন করেছিলাম না c1 ইনটু 1 0 0 প্লাস c2 ইনটু 0 1 0 প্লাস c3 ইনটু 0 0 1 plus C4 into 1 1 1 such that C1 C2 C3 C4 belongs to R, যেখানে Rটা ছিল ফিল্ড। তার মানে চেঞ্জটা কারা হচ্ছে না C1 C2 C3 C4 এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো তুমি তোমার ইচ্ছে মতো রিয়েল নাম্বার নিয়ে যাচ্ছ, একের পর এক ডিফারেন্ট রিয়েল নাম্বার বসাচ্ছ। তাহলে বসালে তুমি একের পর এক ভেক্টর পাচ্ছ। তাহলে এই ভেক্টর গুলো কোথায় চলে যাচ্ছিল না এল অফ এস। ফর এন এক্সাম্পল আজকে C1 টা 1 নিলাম, C2 টা 0 নিলাম, C3 টা 0 নিলাম, C4 টাও 0 নিলাম। তাহলে এটা 1, বাকি সব 0। তাহলে ফাইনালি কি আসছে 1 0 0। তার মানে এই এলিমেন্টটা, তাহলে এই এলিমেন্টটা কার মধ্যে চলে আসছে L অফ S। সিমিলারলি আজকে C1 টা 0 নিলাম, C2 টা 1 নিলাম, বাকি দুটো 0 নিলাম। তাহলে কোন এলিমেন্টটা পাচ্ছি এটা। সিমিলারলি C1 C2 0 নিলাম, C3 টা 1 নিলাম, তাহলে এটা পাবো। আর শেষের জন্য C1 C2 C3 তিনটেই 0 নিলাম, C4 টা 1 নিলাম, তাহলে S। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এই চারটে এলিমেন্টই এল অফ এস এ চলে রয়েছে, যেটা আমি অলরেডি আগের দিন দেখিয়েছি যে আমরা সবসময় জানি এস ইজ দ্য সাবসেট অফ এল অফ এস। এটা আমরা জানতাম। তাহলে আমি যদি ছবিটা আঁকি, এটা ছিল আমাদের ভি। ভি এর মধ্যে ছিল প্রথমে ছিল এস, যার মধ্যে মাত্র তিনটে বা চারটে এলিমেন্ট ছিল এস এর মধ্যে, এবং এই এস কে কন্টেইন করে এই পুরো জায়গাটা জুড়ে কে রয়েছে না এল অফ এস। এইটুকু আমরা পড়েছিলাম লিনিয়ার স্প্যান। এবারে দেখো আজকে যেটা জেনারেলি হয়ে থাকে এল অফ এস টা কার সাবসেট না ভি এর সাবসেট। অবশ্যই এল অফ এস সব সময় কার সাবসেট হচ্ছে না ভি এর সাবসেট। এরকম তো হতেই পারতো এল অফ এস পুরোটাই কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে না ভি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে এল অফ এস এ যারা যারা রয়েছে ভি সেটেও তারাই রয়েছে। সেজন্য আমরা এল অফ এস ইকুয়াল টু ভি। তো যখন এল অফ এস ইকুয়াল টু ভি যদি এটা হয়ে যায়, তখন আমরা বলবো ভি ইজ স্প্যান্ড বাই এস, বা এস স্প্যানস ভি। এস ভি কে স্প্যান করছে, বা ভি ইজ স্প্যান্ড বাই এস। তো তার জন্য কি হতে হবে না পুরোটা হতে হবে এল অফ এস ইকুয়াল টু ভি। এবং মজার ব্যাপার দেখো এটা কিন্তু তাই হয়েও গেছে। এই সেটটা যেটা আমি নিয়েছি, বলবে কি হবে না তুমি ভি এর যে কোনো এলিমেন্টকে চয়েস করো, ভি এর যে কোনো এলিমেন্টকে। সে আমি আজকে একটা এলিমেন্ট নিচ্ছি এক্স ওয়াই জেড, যে কোনো এলিমেন্ট, কার থেকে নিচ্ছি ভি। ভি মানেই হচ্ছে আর কি। তাহলে এক্স ওয়াই জেড কে আমি কিভাবে লিখতে পারছি দেখো, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু 0 ইন্টু লিখতে পারি।
তার মানে এক্স ওয়াই জেড কে এই চারটে এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন করে রেখে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই জেড এলিমেন্টটা কার মধ্যে চলে গেল না এল অফ এস এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই জেড বিলংস টু এল অফ এস। এক্স ওয়াই জেডটা কার এলিমেন্ট ছিল? ভি এর আরবিটারি এলিমেন্ট ছিল। তাহলে ভি এর থেকে যে কোনো এলিমেন্টকে আমি তুলছি সেটা কার মধ্যে দেখতে পাচ্ছি এল অফ এস এর মধ্যে আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভি ইজ দ্য সাবসেট অফ এল অফ এস। আবার যেটা অবভিয়াস, যেটা সব সময় ঘটে, এল অফ এস ইজ দ্য সাবসেট অফ ভি, এটা সব সময় ঘটে। তাহলে এই দুটোর থেকে আমি একসঙ্গে কি বলতে পারি না ভি ইকুয়াল টু এল অফ এস। তাহলে এরকম এসটা কিন্তু সেরকম পার্টিকুলার কিছু সেট হতে হবে, তো যার জন্য ভি ইকুয়াল টু এল অফ এস হচ্ছে। যেমন এক্ষেত্রে এই সেটটার জন্য হচ্ছে, সমস্ত সেটের জন্য হবে না কিন্তু। যে ইন জেনারেলি এল অফ এস টা কার সাবসেট হয় না ভি এর সাবসেট হয়। কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে এল অফ এস টা কি হতে পারে না ইকুয়াল টু ভি হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো না ভি ইজ স্প্যান্ড বাই এস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার স্প্যানিং সেট ডেফিনিশন। এরপরে আমি ডিভিশন থিওরামে আসছি। ডিভিশন থিওরামটা কি বলেছে না ভি যথারীতি না ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বার। আপাতত রিয়েল নাম্বার ধরে তোমরা চলো। এস হচ্ছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। এস হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। বলে দিয়েছে এস ভি কে স্প্যান করছে, তার মানে এল অফ এস ইকুয়াল টু ভি গিভেন, এটা বলা আছে। তাহলে কি বলছে ওরা না তাহলে আমরা এস এর একটা প্রপার সুইটেবল সাবসেট পাবো। প্রপার সাবসেট মানে যার মধ্যে এস এর থেকে কম এলিমেন্ট থাকবে। এস এর এলিমেন্ট গুলোই থাকবে কিন্তু এস এর সবকটা এলিমেন্ট থাকবে না, অল্প কিছু এলিমেন্ট থাকবে। তাহলে এস এর তুমি একটা প্রপার সাবসেট খুঁজে পাবে টি, যার জন্য টিটা কি হবে আমরা দেখবো এল অফ টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না ভি হয়ে যাচ্ছে। এইটা আমাকে দেখাতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু টি একটা সাবসেট পাবো প্রপার সাবসেট অফ এস, যার জন্য এল অফ টি ইকুয়াল টু কত হয়ে যাবে না ভি হয়ে যাবে। তাহলে কি দিয়ে দিয়েছে না এস একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট বলা আছে, এল অফ এস ইকুয়াল টু ভি, তার মানে এস ভি কে জেনারেট করেছে। তোমায় কি দেখাতে হবে তাহলে এস এর আমরা একটা প্রপার সাবসেট টি খুঁজে পাবো, যার জন্য এল অফ টি ইকুয়াল টু ভি। তার মানে টি কি করবে না ভি কে জেনারেট করবে, আর টিটা প্রপার সাবসেট হবে। তার মানে এস এর সবকটা এলিমেন্ট টি এর মধ্যে থাকবে না, আর কিছু এলিমেন্ট কম থাকবে। তাহলে কিভাবে স্টার্ট করছি দেখো। সব থেকে আগে এটা বলা আছে এস টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটু আগে আমরা যে থিওরামটা পড়লাম সেখানে দেখলাম না একটা সেট যদি যে কোনো একটা ভেক্টরকে বাকি ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন করে এক্সপ্রেস করা যায়, যেটা অলরেডি জাস্ট এর আগের থিওরামে আমরা পড়েছি যে আলফা জে কে আমরা দেখতে পারলাম কি না আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা জে মাইনাস 1 আলফা জে প্লাস 1 ডট ডট আলফা এন, এদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা গেছে। কখন না যখন এস টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি একই কথা বলবো, এস টা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এদের মধ্যে একটা ভেক্টর আলফা জে কে বাকিদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। আমি ধরে নিচ্ছি আলফা জে ইকুয়াল টু কি লেখা যাচ্ছে এইভাবে। তাহলে আলফা জে লিনিয়ার কম্বিনেশন, বাকিদের লিনিয়ার কম্বিনেশন করে আলফা জে কে লেখা গেল। এবার তুমি একটা টি সেট নিয়েছো, টি এর মধ্যে সবাই আছে এস এর এক্সেপ্ট আলফা জে, আলফা জে ছাড়া বাকি সবাই আছে টি এর মধ্যে, আলফা জে থেকে বাদ দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে টি। সব থেকে আগে আমরা এটা দেখছি টিটা কার সাবসেট গো, টি হচ্ছে এস এর সাবসেট। তো আমরা আগের দিনই দেখিয়েছি এল অফ টি তাহলে কার সাবসেট হবে এল অফ এস এর সাবসেট, কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি আগের দিন। এবারে আমরা উল্টোটা দেখো, এল অফ এস থেকে একটা এলিমেন্ট লেট বিটা belongs to L of S, beta is arbitrary একটা এলিমেন্ট নিলাম। তাহলে বিটা ইকুয়াল টু
লিনিয়ার কম্বিনেশন অফ এস করে লেখা যাবে। তো আমি ধরে নিচ্ছি P1 আলফা 1 P2 আলফা 2 ডট ডট Pj আলফা j প্লাস Pn আলফা n। তাহলে এস সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা গেল। এবারে আমি লিখছি দেখো ইকুয়াল টু, আচ্ছা আমি উপরটা পরিষ্কার করে দিই একটু। এই পার্টগুলো কিন্তু তোমরা পারলে নোট ডাউন করে নাও। বিটা ইকুয়াল টু P1 আলফা 1 প্লাস P2 আলফা 2 ডট ডট প্লাস Pj আলফা j, আলফা j মানে পুরোটা যে ভ্যালুটা অলরেডি পেয়েছি, Bj minus 1 alpha j minus 1 plus Dj plus 1 alpha j plus 1 Dn alpha। তাহলে বিটা ইকুয়াল টু, দেখো কিভাবে লিখতে পারছি, আলফা 1 টা কমন নিচ্ছি, P1 আলফা 1, এখানে Pj D1 আলফা 1, তাহলে এইভাবে লিখতে পারি P1 প্লাস Pj D1 আলফা 1, সিম্পলি কমন নিয়ে লিখছি আর কিছু না। P2 আলফা 2 সিমিলারলি এটা আসবে, তাহলে P2 প্লাস Pj D2 আলফা লিখছি ডট ডট দিয়ে প্লাস একটা টার্ম থাকছে দেখবে Pj লাস্ট টার্মটা লিখে দিই P1 P2 করতে করতে, আচ্ছা এখানে লাস্ট টার্মটা আমি লিখিনি, Pj আলফা j প্লাস শেষে হবে কি Pn আলফা, এই লাস্ট টার্মটা ছিল। আমি বিটাটাকে আরেকবার লিখছি, তাহলে P1 প্লাস Pj D1 P2 প্লাস Pj D2 আলফা করতে করতে আসবে Pj minus 1 Pj Dj minus 1 alpha j minus 1। আমি মুখে বলে দিচ্ছি Pj minus 1 plus Pj Dj minus 1 alpha j minus 1 প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটা আসবে হচ্ছে তোমার Pn প্লাস Pj Dn আলফা n। এবার তাকিয়ে দেখো বিটাটাকে কার কার লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা j minus 1 আলফা n, তার মানে আলফা j ছাড়া বাকি সবাই আছে। তাহলে আমরা বলতে পারি বিটা বিলংস টু L of t। তো বিটা কোথা থেকে নিয়েছিলাম, L of s থেকে। কোথায় দেখতে পেলাম বিটা L of t তে আছে। তো তোমরা একটা কাজ করো, শুধু আলফা 1 আলফা 2 আলফা j minus 1, এখানে আরেকটা টার্ম লিখে দিচ্ছি আমি আলফা j প্লাস 1 দিয়ে, তাহলে Pj প্লাস 1 প্লাস Pj Dj প্লাস 1 আলফা j প্লাস 1, তারপর প্লাস ডট ডট দিয়ে, ঠিক আছে। তাহলে P আলফা j minus 1 থাকবে, তারপরেই আলফা j প্লাস 1 চলে আসছে এই লাইনটার মধ্যে। তাহলে আমরা বলতে পারি বিটাটা কার মধ্যে চলে যাচ্ছে, বিটাটাকে টি সেটে লিনিয়ার কম্বিনেশন করে লেখা হয়েছে। দেখো টি সেটে যারা যারা রয়েছে আলফা j সহ, তাহলে বিটা বিলংস টু কার মধ্যে হয়ে যাচ্ছে, L of t, যেটা আমি অলরেডি লিখেছি। তাহলে এবার আমরা এটা দেখতে পাচ্ছি L of s থেকে নেওয়া হয়েছিল, চলে গেল কোথায় L of t, তাহলে L of s subset of L of t। তাহলে একটু আগে LT is the subset of L of s দেখিয়েছিলাম, এখন দেখালাম LS is the subset of L of t, therefore LS equal to L of t। আবার আমরা যেটা জানি L of s equal to V, কোশ্চেনে বলা ছিল, তাহলে L of t equal to কি হয়ে গেল V। তাহলে t টা কি প্রপার সাবসেট অফ s। কেন প্রপার সাবসেট, কারণ t এর মধ্যে দেখো আলফা যেটা ছিল না, আলফা যে ছাড়া বাকি সবাই ছিল, তাই t টা হচ্ছে প্রপার সাবসেট অফ s।
তাহলে টিও কি করছে, ভি কে জেনারেট করছে। তার মানে এস এর মধ্যে যতগুলো ভেক্টর ছিল তারা ভি কে জেনারেট করছে। এস এর একটা প্রপার সাবসেট পাচ্ছি, এক্ষেত্রে আমরা প্রপার সাবসেটটা কি করলাম না, একটা এলিমেন্টকে বাদ দিয়ে দিলাম, তার মানে একটা এলিমেন্টকে এস থেকে ডিলিট করে দিচ্ছি, সেই জন্য টি সেটটা পাচ্ছি। সেই টিটাও টি এর লিনিয়ার কম্বিনেশনটা ইকুয়াল টু কত হচ্ছে না ভি হচ্ছে, তাহলে এল টি ইকুয়াল টু ভি। তাহলে টিও কি করছে না জেনারেট করছে কাকে, ভি কে। সো দ্যাট ইজ দ্য ডিলিশন থিওরাম। ঠিক আছে, তাহলে ডিলিশন থিওরাম স্টেটমেন্ট আমি আবার বলছি না, এস একটা ডিপেন্ডেন্ট সেট, এস কি করছে না ভি কে জেনারেট করছে, তার মানে এল অফ এস ইকুয়াল টু ভি। এস এর তুমি একটা প্রপার সাবসেট পাবে টি, যে কিনা ভি কে জেনারেট করবে, দ্যাট ইজ এল টি ইকুয়াল টু ভি। দেখি বোঝা যাচ্ছে। এরপর নেক্সট আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বেসিস এন্ড ডাইমেনশন। ঠিক আছে, এবারে স্টার্ট করছি বেসিস এন্ড ডাইমেনশন। বেসিস and dimension. Of a vector space. Basis and dimension of a vector space. দেখো, আমি একটু আগে ডিলিশন থিওরামটা আলোচনা করেছিলাম এবং ডিলিশন থিওরামে আমরা দেখেছিলাম না এস যেটা কিনা একটা সাবসেট অফ ভি ছিল, এল অফ এস ইকুয়াল টু ভি ছিল। এসটা ছিল কি আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, এই কথাটা বলা ছিল। এবার ভাবো হোয়াট ইজ বেসিস, তার ডেফিনেশনে আসছি আগে। এসটাকে কি হতে হবে না, এখানে চেঞ্জ করছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এস যে সেটটা রয়েছে সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর কি হতে হবে না, এল অফ এস ইকুয়াল টু ভি। তাহলে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এল অফ এস ইকুয়াল টু ভি। তার মানে এস কি করবে, ভি কে জেনারেট করবে। তাহলে এস সেটটাকে কি বলবো, এস ইজ এ বেসিস অফ ভেক্টর স্পেস ভি। এস ইজ এ বেসিস বলছি কেন, কারণ এরকম কিন্তু অসংখ্য বেসিস থাকতে পারে। আমি একটা সেট এস সেটা কিনা বেসিস ফর্ম করছে কারণ ভি এর। তো তোমরা ভাববে না যে পুরো ভেক্টর স্পেসের মধ্যে এরকম একটাই বেসিস থাকতে পারে, না, এরকম অসংখ্য বেসিস থাকতে পারে। তাহলে কি বললাম ডেফিনেশনটা না, এস এর ভি এর একটা সাবসেট নিয়েছো এস, এস এর মধ্যে 3টে বা 4টে এলিমেন্ট রয়েছে। এস কি না, এস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। আর এল অফ এস কত হতে হবে না, ভি হতে হবে। যদি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো তখন এসটাকে আমরা কি বলবো না, এস ইজ আ বেসিস অফ ভি। আমি একটা এক্সাম্পল দিয়ে আসছি। মনে করো এস ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1, ঠিক এই 3টে এলিমেন্ট আছে। এবার তাকিয়ে দেখো, আমরা আগের দিনও দেখেছিলাম এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুমি যদি ক্যালকুলেট করো দেখবে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। ঠিক আছে, যেখানে c1 ইনটু এটা প্লাস c2 ইনটু এটা প্লাস c3 ইনটু এটা ইকুয়াল টু 0 0 0 যদি ক্যালকুলেট করি আমরা দেখবো c1 0 c2 0 c3 0 হচ্ছে। তাহলে s হয়ে গেল এই সেটটা যেটা ছিল। তাহলে l অফ s মানে কি, s সেটের লিনিয়ার কম্বিনেশন। তাহলে l অফ s আমরা কিভাবে লিখছিলাম, c1 ইনটু c2 ইনটু প্লাস c3 ইনটু, যেখানে c1 c2 such that c1 c2 c3 belongs to R ছিল। তো আমরা দেখেছিলাম এটা ছিল l অফ s। তাহলে ইন জেনারেলি যেটা সব সময় হয়, l অফ s কার সাবসেট না, সাবসেট অফ v। আমি দেখাবো v টাও সাবসেট অফ l অফ s।
তাহলে v কে l অফ s এর কি করে সাবসেট দেখাবো? v হচ্ছে কিন্তু এখানে যেটা বলেছিলাম আগে, v হচ্ছে r³ মানে সেট অফ অল পয়েন্টস ইন 3 ডাইমেনশনাল স্পেস। তার মানে r³ থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব, let x y z belongs to r³। তাহলে x y z এটা কিভাবে লেখা যাচ্ছে দেখো, x into 1 0 0, y into 0 1 0, z into 0 0 1, এইভাবে লেখা যাচ্ছে। তাহলে কার কার লিনিয়ার কম্বিনেশন করে লেখা গেল তিনটে ভেক্টরে, এই তিনটে ভেক্টর কার মধ্যে ছিল s এ। তাহলে s সেটের যে সমস্ত ভেক্টরকে s সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায় তারা কোথায় চলে আসে? l অফ s। তাহলে x y z যে এলিমেন্টটা ছিল সেটাকে লিনিয়ার কম্বিনেশন করে লেখা গেছে s সেটের ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লেখা গেছে, তাহলে এই এলিমেন্টটা কোথায় চলে আসবে? l অফ s। তাহলে x, y, z belongs to l of s। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? v is the subset of l of s। আর এটা obvious, l of s is the subset of v। তাহলে এই দুটো একসঙ্গে আমরা কি বলতে পারি? therefore l of s equal to v। তাহলে s টাকে আমরা কি বলছি? s is a basis of v। এই সেটটা s টা কি হয়ে গেল না বেসিস হয়ে গেল কার? v এর। তাহলে এবার ডাইমেনশন কাকে বলবো না s সেটের মধ্যে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকছে সেটাই হচ্ছে কি ডাইমেনশন। তাহলে s সেটের মধ্যে এখানে কটা এলিমেন্ট, কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর? তিনটে। তাহলে ডাইমেনশন অফ v, ডাইমেনশন কিন্তু সব সময় ভেক্টর স্পেসের হয়, s এর হবে না, ইকুয়াল টু 3। সো দিস ইজ ডাইমেনশন। আর বেসিস সেটটা হচ্ছে এটা, s টা হচ্ছে একটা বেসিস সেট। সো দিস ইজ ইওর বেসিস এন্ড ডাইমেনশন। এরপরে আমরা এই বেসিস এবং ডাইমেনশনের উপর অঙ্ক করব এবং এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে, যে একটা তোমাকে সেট দিয়ে বা একটা ভেক্টর স্পেস দিয়ে বলতে পারে যে ফাইন্ড ইটস বেসিস এন্ড ডাইমেনশন। এরপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবারে দেখো এখানে একটা সেট দেওয়া আছে s। s টা কি দেখো, s এর এলিমেন্ট গুলো কার থেকে নেওয়া হয়েছে না r³ থেকে নেওয়া হয়েছে। r³ মানে সেট অফ অল 3 ডাইমেনশনাল স্পেস। তো r³ থেকে কোন এলিমেন্ট গুলোকে নেওয়া হয়েছে না যারা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। যেমন 0 0 0 এই এলিমেন্টটা কার মধ্যে ছিল? r³ এর মধ্যে ছিল। তাহলে 0 0 0 দেখো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তাহলে 0 0 0 কার মধ্যে থাকছে না s সেটের মধ্যে থাকছে। তো তোমায় কি দেখাতে হবে না তোমায় যে কোশ্চেনটা দিয়েছে যেটা আমরা অলরেডি আগে একবার দেখিয়ে দিয়েছিলাম না s টা কি ফর্ম করে না s is a subspace of r³। it has already been proved, এটা আমরা আগে দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে না s টাকে কি দেখাতে হবে না s এর একটা বেসিস এবং ডাইমেনশন বার করতে হবে, যে ফাইন্ড বেসিস এন্ড ডাইমেনশন অফ s, এইটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তাহলে যে কোনো একটা, আমি আবার আগেও বলেছি না বেসিস সেট অসংখ্য হয়ে থাকে, তোমাকে যে কোনো একটা বেসিস সেট বার করতে হবে। আমি যে বেসিস সেটটা বার করছি সেটাই কিন্তু ফাইনাল আনসার নয়, আরো তোমরা ডিফারেন্ট বেসিস সেট বার করতে হবে। মোট কথা একটা বেসিস সেট বার করতে হবে এবং সেখান থেকে ডাইমেনশনটা বলতে হবে যে এই সাবস্পেসের ডাইমেনশনটা কত। ঠিক আছে? আচ্ছা, সাবস্পেস মানেই কিন্তু ভেক্টর স্পেস, প্রথম থেকে বলছি। তাহলে কিভাবে স্টার্ট করবো দেখো। তো সব থেকে আগে আমরা এটা স্টার্ট করছি না s সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্টটাকে নিয়ে। লেট x1 y1 z1 belongs to s। কেন নিতে পারি? কারণ s অলরেডি প্রুভড যে s হচ্ছে সাবস্পেস। তো ভাই কোশ্চেনটাই দেবে ফাইন্ড a basis and dimension of subspace s। তো সাবস্পেস এমনি নন এমপ্টি, কারণ ওর মধ্যে কেউ থাকুক বা না থাকুক নাল ভেক্টরটা থাকবে, সেই জন্য। let x1 y1 z1 belongs to s। তাহলে s সেটে যারা থাকবে তারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। therefore 2x1 minus y1 plus 3z1 equal to 0। এখান থেকে আমরা কি করব না যে কোনো একটা ভ্যারিয়েবলকে বাকি দুটো ভ্যারিয়েবল দিয়ে লিখব। আমি ইজিলি y1 টা বার করতে পারছি। তাহলে y1 টা বার করলাম কত? 2x1 plus 3z1।
তোমার ইচ্ছে হলে তুমি x1 টাও বার করতে পারো ইন টার্মস অফ y1 এন্ড z1, বা z1 টা বার করতে পারো ইন টার্মস অফ x1 এন্ড y1। এইবার পয়েন্টটা কি ছিল না x1 y1 z1, তাহলে x1 টা x1 থাকলো, y1 এর জায়গায় কি লিখছি এটা। এবার এটা কিভাবে লিখছি দেখো, x1 ইনটু x1 এর কোএফিশিয়েন্ট গুলো থাকবে, z1 এর জায়গায় 0 বসছে, প্লাস z1 ইনটু যেখানে x1 থাকবে সেখানে তখন 0 বসবে। ঠিক লিখলাম না ভুল লিখলাম কি করে বুঝবো? ব্যাক ক্যালকুলেশন করো, x1 ইনটু 1 প্লাস z1 ইনটু 0 করে দেখো x1, x1 ইনটু 2 2x1 প্লাস 3z1 আসছে, x1 ইনটু 0 0 প্লাস z1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে না x1 y1 z1 এ কিভাবে লিখলাম, x1 ইনটু একটা ভেক্টর প্লাস z1 ইনটু একটা ভেক্টর। আমি এবার t একটা সেট তৈরি করছি যার মধ্যে এই দুটো ভেক্টরকে সিম্পলি রেখে দিলাম। তাহলে x1 y1 z1 যে এলিমেন্টটা, এটা কার এলিমেন্ট ছিল? s এর এলিমেন্ট ছিল। তাহলে s এর এলিমেন্টকে কিভাবে লেখা যাচ্ছে? দ্য লিনিয়ার কম্বিনেশন অফ t, t সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, কারণ t সেটের মধ্যে এই দুটো এলিমেন্টই রয়েছে। আর x1 z1 তো কার এলিমেন্ট? x1 z1 রিয়েল নাম্বার। তাহলে আমরা বলতে পারি therefore x1 y1 z1 belongs to L of t, লিনিয়ার কম্বিনেশন অফ t তে চলে গেল। তাহলে x1 y1 z1 টা s থেকে নিয়েছিলাম, x1 y1 z1 চলে গেল L of t, therefore s is the subset of L of t। এবার যেটা সব সময় আমরা জানি না s টা ছিল এখানে, তাকিয়ে দেখো t এর দুটো এলিমেন্ট যেটা পেয়েছো তারাও কিন্তু বেসিক্যালি এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করছে। দেখো 1 2 0 বসি, দেখো 2 2 0 3 1 বসাও, দেখো দুটোই স্যাটিসফাই করছে। তাহলে t এর যে দুটো এলিমেন্ট s এ আছে তাহলে t টা কি হয়ে গেল? সাবসেট অফ s। আর L of t তার মানে কি হয়? জেনারেলি যেটা আমরা জানি L of t টা কার সাবসেট হবে? s এর সাবসেট। তো উই নো L of t সাবসেট অফ s। তার আগে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি s is the subset of L of t। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? from 1 and 2 L of t equal to s। তার মানে কি t সেটটা লিনিয়ার স্প্যান অফ t হচ্ছে কত? s। তার মানে t সেটটা কাকে জেনারেট করছে না পুরো s সেটটাকে জেনারেট করছে। তার মানে s সেটের যে কোনো ভেক্টরকে t সেটের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। এইবার আমরা এটা দেখাবো, t টা কি দেখাবো না t টা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেটা দেখার জন্য আমরা কি করব না আমরা c1 c2 r থেকে নিলাম such that c1 into 1 2 0 c2 into 0 3 1 equal to 0 0 0। তাহলে দেখো আমি উপরের দিকটা একটু পরিষ্কার করছি। তাহলে আমরা যদি কম্পেয়ার করি ফার্স্ট ইকুয়েশন আসছে দেখো c1 প্লাস মাল্টিপ্লাই করলে c1, তারপরে 2c1 প্লাস 3c2, তারপরে আসছে c2 ইকুয়াল টু 0 0 0। তারপরে এখান থেকে আসছে c1 0 2c1 প্লাস 3c2 ইকুয়াল টু 0 c2 ইকুয়াল টু 0। পরিষ্কার কথা, c1 equal to 0 c2 equal to 0 is only one solution। কেন? কারণ তুমি যে প্রথম দুটো ইকুয়েশন নিয়ে যদি একটা ডেল্টা তৈরি করো, ডেল্টাটা কি হবে 1 0 2 3, not equal to 0। so unique solution exists। Therefore, S is linearly independent। তাহলে S টা linearly independent হয়ে গেল। আবার S বলা t is linearly
ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আবার এল অফ টি ইকুয়াল টু এস, তাহলে এই দূর থেকে আমি কি বলতে পারি, টি ফর্মস therefore T forms a basis of S. T এর মধ্যে কটা ভেক্টর রয়েছে? T contains two vectors, so dimension of S কত হবে না, তাহলে এইটাই চেয়েছিল যে একটা বেসিস সেট বার করো আর ডাইমেনশন বার করো, তো সেটা আমরা বার করে দিলাম। ক্লিয়ার? এইরকম অঙ্ক কিন্তু তোমাদের থাকে। ডাইমেনশন কিন্তু আরো একরকম ভাবে চেক করা যায়। আমরা যে অঙ্কটা করলাম একটু বলছি, যে এক্স ওয়াই জেড এস ইকুয়াল টু কি ছিল, such that 2x, এটা একটু আগে এই অঙ্কটা করেছি, তো এটা আমরা দেখালাম কি না, এটার বেসিস সেট বার করেছি। ডাইমেনশন এমনি বুঝতে পারবে, একটু ভালো করে তাকিয়ে দেখো এটা কার ইকুয়েশন, এটা বেসিক্যালি স্পেসের মধ্যে একটা প্লেনের ইকুয়েশন। আমরা যখন জিওমেট্রি পড়েছিলাম, এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন, আর প্লেনের ডাইমেনশন সবসময় কত হয়, 2 হয়। আর এক রকম ভাবে বার করা যায়, সেটা হচ্ছে আর কিউবের ডাইমেনশন কত, আমরা অলরেডি দেখেছি আর কিউব, তাহলে এটার ডাইমেনশন হচ্ছে 3। কটা কন্ডিশন দেওয়া আছে, একটাই কন্ডিশন, তাহলে এস এর ডাইমেনশন হয়ে গেল 3 - 1 = 2। এরকম ডিফারেন্ট মেথডে কিন্তু তুমি ডাইমেনশন বার করতে পারবে। তাহলে এই কোশ্চেন তোমরা এইরকম অঙ্কগুলো করবে, যে একটা সাবস্পেস দিয়ে দিল, বললো তার একটা বেসিস এবং ডাইমেনশন বার করো। ঠিক আছে, আজকে এত অবধি রাখছি। থ্যাংক ইউ।